অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনীতিতে এলেন, বিশেষ করে বিজেপিতে এলেন, তাতে বিজেপি কতটা সমৃদ্ধ হলো? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা যে কোনো জীবিকারই, যে কোনো সচেতন শিক্ষিত মানুষ তাদের রাজনীতিকে না আরও সম্পৃক্ত করা উচিত। আমি সমৃদ্ধ কথাটা বলবো না, এখানে সম্পৃক্ত করার কথা বলবো। কারণ মানুষের অধিকারের হয়ে যে লড়াই, সেই লড়াইতে সমাজের যে কোনো স্তর থেকেরই মানুষ, আমি বারবার এর আগের অনেক ইন্টারভিউতেও বলেছি, যে কোনো রাজনৈতিক দলেই যোগদানটা অবশ্যই জরুরি, নাহলে এই তৃণমূলের অনুব্রত শাহজাহানদের মতোই দলটা হয়ে যাবে। এবং দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন যে তাদের দলটা, যারা যারা ক্রিমিনাল, ক্রাইম করেন বা ক্রাইমকে সমর্থন করেন বা ক্রাইম হতে সাহায্য করেন, মানুষের অধিকার লুট হতে যারা সাহায্য করে, মানুষকে নিপীড়িত করতে যারা ভূমিকা পালন করে, তাদেরকেই তিনি আগলে রেখে দেন, গ্রেপ্তার হতে দেন না, ইডি বা সিবিআইয়ের হাতে তুলে দিতে দেন না। ইভেন জনরোষে যাতে না তারা চড়থাপ্পড় খান, সেই জন্য পুলিশ দিয়ে গুছিয়ে জেলের মধ্যে জামাইয়া ধরে রেখে দেন, পিজি বা জেল, এই হসপিটাল বা জেল যেমন হয়। তো তা দিয়ে পরিষ্কার এটা প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূলের মতো দলে কোনো শিক্ষিত লোকেরা যে আসবেন না, তৃণমূলই বোর্ড টাঙিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমাদের দরকার শাহজাহানদের, আমাদের দরকার অনুব্রতদের, আমাদের দরকার হচ্ছে এই আনারুল হোসেন ভাদু শেখ কিংবা এই শওকত মোল্লা, যাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন বোমবাদো, আজ সেই বোমবাদা লোকটাকেই মুখ্যমন্ত্রী যে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেয়। সুতরাং ওই দলে কেউ এসে ওই দলকে যে আর বাঁচাতে পারবে না, এই দলটা চায় যে ক্রিমিনালের হয়ে কথা বলতে এবং দাঁড়াতে, তা প্রমাণিত। পরে পড়ে রইল পশ্চিমবঙ্গে আর দুটো তিনটে দল, তার মধ্যে দেখুন সেটা হচ্ছে সিপিআইএম। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সিপিআইএমের প্রত্যাশা ছিল যদি উনি রাজনীতি ছাড়েন তাহলে বোধহয় এই ডুবন্ত নৌকা, সেখানে যদি উনি আসেন তো তাহলে বেশ কিছু লোকজন আসবেন। তিনি সেখানে গেলেন না, তার কারণ তাদের দ্বিচারিতা, আদর্শের কথা বলে, বোধের কথা বলে, রাজনৈতিক মূল্যবোধের কথা বলে, কিন্তু যে রাজনৈতিক মূল্যবোধের বুলি কপচানি আওড়ানো দল সিপিআইএম আমাদের ছোটোবেলা থেকে ভুল বুঝিয়েছে যে কংগ্রেস এই দেশটাকে শেষ করেছে, কংগ্রেস এই দেশের শত্রু, কংগ্রেস আমাদের কর্মীদের খুন করে সেই রক্তমাখা হাত দিয়ে ভাত খেয়েছে। তারপর কোন এক বৃহত্তর স্বার্থে নিজেদের ক্ষমতা কমে যাওয়াতে, ক্ষমতা ধরে রাখাতে তারা কংগ্রেসের হাত ধরলেন। উত্তর দিন, আজকে যে রাহুল গান্ধীর পেছনে ঘুরঘুর করছে সিপিআইএম, সুজনবাবুরা, শতরূপরা নেকার মতো বসে ছবি তুলছেন, যারা একটু সিনিয়র তারা মনে করে রেখে দিন আমার দেশের সম্মানীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তার বিরুদ্ধে এই সিপিআইএমই সারা দেশ জুড়ে স্লোগান দিয়েছিল এবং প্রমাণ করেছিল। সেই স্লোগান ছিল গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। রাজীব গান্ধী অর্থাৎ রাহুল গান্ধীর বাবাকে চোর যারা প্রতিপন্ন করেছিল, সেই চোর বলা সিপিএম আজকে রাহুল গান্ধীর সঙ্গে জোট করবার জন্য কি না কি নাটক করছে। তাহলে এদের আদর্শ কোথায় গেল? যে তৃণমূলের হাতে এই কংগ্রেস বা সিপিএমের নেতা কর্মীরা খুন হলো পঞ্চায়েত ইলেকশনে, তাদের সঙ্গে তারা চা কফি খাচ্ছে দিল্লিতে গিয়ে, জাস্ট এ পাড়ায় এক ও পাড়ায় এক সেই ব্যবহার করা। তাদের থেকে আমরা মূল্যবোধের কথা শুনবো, তাদের থেকে আমরা রং পাল্টাবার কথা শুনবো? আসলে তো মানুষকে ভালো লাগবার লড়াই। তো তাহলে কারা সুনির্দিষ্টভাবে এই লড়াইতে নিজেদের 200-র ওপরে কার্যকর্তা কর্মীর প্রাণ বিসর্জন দিয়েছে? সেই জন্যই তো তৃণমূল আমাদের খুনটা করে, আমাদের জীবিকা কেড়ে নেয়। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন, আমাদের কথা যারা শুনছেন তিনি যে কোনো রাজনৈতিক দলের লোক হতে পারেন, তিনিও তো বলবেন যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, একের পর এক এফআইআর, সিপিএমকেও করা হয়, এইটুকু করা হয়। আপনারা তো দেখলেন যে সন্দেশখালী যেখানে কেবি ঢুকতে পারছে না, সেখানে সিপিআইএমের নেত্রী দিল্লি থেকে বৃন্দা কারাত তিনি ঢুকে পড়লেন, পুলিশ তাকে ঢুকতে দেওয়া হয়েছিল। এ কিসের গল্প, কিসের ইঙ্গিত? যাই হোক, যে কোনো সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, শিক্ষিত মানুষের রাজনীতিতে আসার প্রয়োজন আছে, না হলে এই শেখ শাহজাহানরাই কিন্তু এই জায়গাগুলো দখল করে নেবে। ভারতীয় জনতা পার্টি যেভাবে নিজের দেশের মানুষকে ধর্ম, দল, মত নির্বিশেষে বিভিন্ন প্রকল্প দিয়ে বাঁচাবার চেষ্টা করছে, যেভাবে বিশ্বের দরবারে ভারতবর্ষ এবং ভারতবাসীর মানকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাড়িয়ে তুলেছেন, গর্বিত করে তুলেছেন, সেটা মানুষ দেখতে পাচ্ছে। এবং যেভাবে
এই লুটেরা তৃণমূলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, লড়াই চলছে, সেইটাকে সম্মান জানিয়েই কিন্তু নিজে বিচার করে একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, ন্যায়ের পথে লড়াই করা মানুষ, ন্যায়ের জন্য লড়াই করা মানুষ, তিনি ভারতীয় জনতা পার্টিতে এলেন তার চেয়ার ছেড়ে গিয়ে একজন শিক্ষিত সচেতন মানুষ হিসেবে। এবার তাতে ডেফিনেটলি আমাদের ভালো লাগা বেড়েছে। আমরাও তো চাই যে আরও মানুষ আসুন, যারা চোর নয়, জোচ্চোর নয়, উল্টে যারা চুরি জোচ্চুরির বিরুদ্ধে কথা বলছেন, যারা চারটে ভালো কথা বললে আমাদের কর্মীরাও উদ্দীপ্ত হবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে 2026 পর্যন্ত তৃণমূল দলটাই তো টিকবে না। আপনি কি এর সঙ্গে সহমত? হ্যাঁ, অভিজিৎবাবু কেন, আমি কেন? আপনি তৃণমূলের যে কোনো নেতাকে জিজ্ঞেস করুন, টিকবে। নিজে বললো আমি তো থাকবো না। এবার তিনি রাজনীতি ছেড়ে দেবেন না জেলে চলে যাবেন, যা অন্যায় করেছেন বুঝতে পারছেন। এ তো শুরু হয়ে গেছে। অনুব্রত বাবু জেলে চলে গেলেন, তার ভাইবাবু যিনি, তাকে পুলিশ রক্তাক্ত হয়ে পড়ে থাকা দেখেও তুলো না। জয়নগরে তৃণমূলকে খুন করছে। এই কুণাল ঘোষের আচরণ আপনি দেখবেন, তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই এত জঘন্য জঘন্য কথা বলেন, বিরোধীদের উদ্দেশ্যে তো অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন, খারাপ কথা বলেন, ঠিক আছে, আবার ওনাকে যে চা খাওয়ায় তার বলে তার মতো লোক হয় না। এই কী জানি না, মানে কুণালবাবুর সত্যি এটা আমার তারাপীঠে পুজো দিয়ে আসবো ওনার জন্য। কী যে হয়েছে মানুষটার, আহারে। তো যাই হোক, তো এ বড় দুঃখের কথা। তো অভিজিৎবাবু যা বলছেন এ তো সত্যি, আমাদের চোখের সামনে তো স্পষ্ট। চোরেদের দল থাকতে পারে না। মা মাসিমারা বিক্ষোভ করে দিচ্ছেন যে দলের বিরুদ্ধে, যারা বেরিয়ে এসে তাদের কি করে লুট করে বলে দিচ্ছে। তারা পরিষ্কার তো বলে দিচ্ছে যে আমাদের কি করে লুট করতো, আমাদের স্বামীদের কি করে শোষণ করতো, এবং পুলিশকে দিয়ে কি করে অন্যায়টাকে তারা চালিয়ে রেখে নিয়েছে। এ তো প্রমাণিত যে 500 টাকার থেকে 1000 টাকা বাড়িয়ে মা মাসিমাদের আবার কবজা করে রেখে দেওয়াই মুখ্যমন্ত্রী যে চেষ্টাটা ব্যর্থ হয়ে গেছে। সন্দেশখালী তারা বলে দিয়েছে যে এটা তাদের মা নিজ জমি বাড়ি লুটের দাম হিসাবে মুখ্যমন্ত্রী দিচ্ছে। এই প্রধান কথাটা তো বলে দিয়েছে, তাই থাকবে না। এ তো সবাই সত্যি, সবাই জানে, যা দর্শকরা শুনছেন তারাও জানেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রাক্তন বিচারপতি, তাকে খরমুজ বলে উল্লেখ করলেন, বললেন যে তার বাইরেটা গেরুয়া এবং ভেতরটা লাল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি আবার বলছি যে আমি কল্যাণ ব্যানার্জি, যে বহুদিন ধরে আসলে তৃণমূলের কিংবা তৃণমূলের নয়, উনি পিসি না ভাইপোর, উনি টিকিট পাবেন কি পাবেন না, ওনাকে আসলে লোকে শ্রদ্ধা করে না অপমান করে। তো আসলে ওনার গলাটা সত্যিই খারাপ নাকি লোকে ইচ্ছা করে ভাঙা কাঁসর বলে, তো এই বিভিন্ন ব্যাপার নিয়ে উনি নিজের যন্ত্রণায় থাকেন। তো তার মধ্যে থেকে একটা মানুষ কখন কি বলেন, আপনারা কেন সিরিয়াসলি নেন জানি না। উনি যখন স্টেজে উঠে একটু হেলে দুলে গান গায়, লোকে বলে মাল খেয়ে গান গাইছে, লো লালুলু নাকি। এই কথাগুলো তো ঠিক না। উনি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, একটা মানুষ তাই কি না কি বলে ফেলেছে। ওনার কথাকে একটা গুরুত্ব দেওয়ার কি আছে? আপনারা কেন যে এই কুণালবাবু তাকে লোকে গালমন্দ করে, আমি জানি না। যারা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, একে বলছে চোর, ওকে বলছে জালি নেতা, যেই পরের দিন চা খাওয়াতে রাখছে, চা ফা খেলো, যেই দেখলো পকেট থেকে 15 টাকা বেঁচে গেল, গিয়ে বলছে ওর মতো লোক হয় না, দারুণ মিটিং হয়েছে। আপনাদের বুঝতে হবে এই দলটা থাকবে না। অনুব্রত জেলে গেল, তার ভাই রক্তাক্ত হয়ে পড়ে এলো, পুলিশ তুলল না। জয়নগরে তৃণমূলের নেতা মার্ডার হয়ে যাচ্ছে। এরা একে অপরকে চোর জোচ্চোর, এ বলছে সাদা হাতি, বলছে কালো ভাল্লুক, কী বলে গালাগাল দিচ্ছে। মানসিক যন্ত্রণায় সবাই রয়েছে। তো আমি বলবো যে কল্যাণবাবু আর যাকে যাকে নিয়ে যে যেভাবে কথাগুলো বলবেন, সবাই জানেন উনি মানসিক যন্ত্রণা থেকে বলছেন, নাহলে কোনো হিংসা থেকে বলছেন। দেখুন, ওনার কাছে টাকা পয়সার কমই নেই, যথেষ্ট লক্ষ্মীর ভাণ্ডারে ওনার টাকা পয়সা আছে। এবার কিন্তু মানুষের না অভাব অনেক ধরনের হয়, আমি সব কথা ক্যামেরার সামনে বলতে পারবো না, বড়রা আছে। তো এবার কোন অভাব, হয়তো খুব পরোটা খেতে ইচ্ছা করে, কিংবা কাউকে আলুর দম খেতে ইচ্ছা করে, এ তো আর বলা যায় না। তো সেই যন্ত্রণার মধ্যে মানুষ থাকেন, তাই তিনি বলে ফেলেন। তিনি আমার পিতৃতুল্য মানুষ, ঠিক আছে, আমি চাই উনি সুস্থ হয়ে যান। এই রকম যে মানুষ, যিনি একজন এরকম বিদগ্ধ মানুষ, সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো, তিনি যে রাজনীতিতে আসেন, এবার কি আপনার মনে হয় যে নতুন প্রজন্ম আবার নতুন করে রাজনীতির দিকে ইন্টারেস্ট নিতে শুরু করবে? দেখুন, একটা কথা বলি যে সেটা হচ্ছে চিরকালই যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, তখন কি মনে হয় সবকটা বাড়ি থেকেই লোক বেরিয়ে স্বাধীনতা আন্দোলনে গেছিল? ভারতবাসী ঘোড়ার ডিম বেরোয়নি। যদি খুব ভালো করে আপনারা যদি দেখেন যে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, তখন সমস্ত বাড়ির ছাত্ররা কি সেই আন্দোলনে গিয়েছিলেন? জাননি।
এই কমিউনিস্ট সেকুলার কান্ট্রি চায়নাতে তিয়ানআনমেন স্কোয়ারে যখন হাজার হাজার ছাত্রের উপরে কমিউনিস্ট সরকার নির্বিচারে গুলি মেরে ফেললো হাজার হাজার ছাত্রকে, তার মানে কি সব ছাত্র মারা গিয়েছিল? যায়নি তো। ঠিক তেমনই আন্দোলনে সক্রিয়ভাবে বাইরে বেরিয়ে এসে লড়াই করবার মানসিকতা চিরকালই সবার ছিল না, সবার থাকে না। আপনি তার পক্ষে মিছিল করলে, তার সমাজের হয়ে কথা বললে কিছু সামান্য লোক মিছিলে হাঁটবেন, অর্থাৎ প্রমাণিতভাবে তিনি যে একটা অন্য মতে রয়েছেন তার মতের শত্রু তৈরি করবেন, এটা করতে গেলে ধক লাগে। আর কিছু মানুষ রয়েছেন রাস্তায় বেরিয়ে এসে সেই মিছিলকে সাপোর্ট করবার জন্য রাস্তার ধারে দাঁড়াবেন, সেটা করতে গেলেও ধক লাগে। আবার কিছু লোক রয়েছেন তার হয়েই মিছিলটা, তিনি কারুর কাছে ভালো হবে খারাপ হবেন না বলে টিভি খুলে সেই মিছিল দেখবেন। তো এটা তো চিরকাল সমাজে ছিল, আছে, থাকবে। ভালো মানুষ রাজনীতিতে অবশ্যই চিরকাল ছিল। পশ্চিমবঙ্গে রাজনীতির জন্ম দিয়েছিলেন ইন্টেলেকচুয়ালেরা, পণ্ডিতেরা। ভারতীয় জনতা পার্টি যে মানুষটার হাত ধরে জন্ম নেওয়া, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ইন্টেলেকচুয়াল, কলকাতা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর, পণ্ডিত মেধাবী মানুষ, যার বাবা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। লেফট গভর্নমেন্ট এবং পরবর্তী ক্ষেত্রে তৃণমূল তার বাবার নামটা ইচ্ছা করে ভুলিয়ে দিয়েছে, তার নামটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করাই হয়েছে, যার জন্য আমরা পশ্চিমবঙ্গে বসে কথা বলছি ভারতে, নাহলে পাকিস্তানে চলে যেতাম। তো যাই হোক, যাদের হয়েই এইটা হোক না কেন, শিক্ষিত মানুষ যে এই প্রথম আসছেন এমনটা নয়। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি কোথাও একটা বেশ কিছু সমাজের মানুষরা যেমন খুব উল্লেখযোগ্য দৃঢ় সিদ্ধান্ত নিয়ে মানুষকে উদ্দীপ্ত করেছেন। দেখুন, প্রচুর মানুষ ছিলেন যাদের আপনারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী বলতেন। একটা বড় অংশের বুদ্ধিজীবী, লেখক, কবি তারা কিন্তু দেখা গেছে যে হাজার অন্যায়ের পরেও না তারা চুপ করে গেছেন, অর্থাৎ অন্যায়কে মেনে নিচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন। কারণটা একটাই, যে কোনো পদ, ভাতা বা আরও অন্য কিছু আকর্ষণ বা সুবিধে পাওয়া, সেটা যদি না হতো, তাদের পাণ্ডিত্য, তাদের পড়াশোনা, তাদের প্রতিবাদ করা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? কেন তারা যে শাসক, যে তৃণমূল সরকার মানুষের বিরুদ্ধে গিয়ে অন্যায় করছে, কথা বলছে, ক্ষতি করছে, মানুষ মারছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখ বন্ধ রেখে দিচ্ছেন বা এই সরকারের প্রশংসা করছেন, কাল যে মানুষ মেরেছে? তো তাই ভালো মানুষ না আসার দরকার রয়েছে। তৃণমূলকে দেখে রাজনৈতিক জ্ঞান যদি কেউ বাড়াবার চেষ্টা করেন, তাহলে নুসরাত জাহানের মতো 144 ধারাকে 174 ধারা বলবেন। তার বাইরেও রাজনীতি রয়েছে। আমাদের বাড়িতে ভালো লোক আছে, খারাপ লোক আছে, আমাদের অফিসে ভালো লোক আছে, খারাপ লোক আছে, রাজনীতিতেও ভালো লোক আছে, খারাপ লোক আছে। কিন্তু হ্যাঁ, একটাই দল তৃণমূল। আপনি যদি খারাপ লোক হয়ে গিয়ে মানুষ না মারেন, মানুষ না লোটেন, মানুষের লোটা টাকা 25-75 ভাগে তৃণমূল নেত্রী দোলা সেনের নিয়ম অনুযায়ী আপনি যদি না দলকে দেন, ওই দলে থাকা যায় না, এ সবাই জেনে গেছে। কিন্তু বাকি দলে বা অন্য জায়গাতে নিয়মটা নেই। তাই রাজনীতি মানে তৃণমূলের চুরি, এটাই খারাপ, এটা যারা ভাবছে তারা আসলে দায় এড়িয়ে গিয়ে পিপু পিছু হয়ে থাকবার চেষ্টা করছে। এই সময় তো আপনি যে দলেই যান না কেন, যে কোনো রাজনৈতিক দল, 24 ঘন্টা রাজনীতি করিয়ে মানুষরাই শুধু থাকবেন কেন? সমাজের বিভিন্ন স্তর নিয়েই রাজনীতির লড়াই। সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন রকম মানুষ আসবেন, ছেলে আসবেন, মেয়ে আসবেন, বিশেষ করে শিক্ষিত, সচেতন, সৎ লোক আসবেন। নাহলে প্রত্যেকটা চেয়ার এই শাহজাহানরা, এই অনুব্রতরা, এই আরাবুলরা, এই কুণালের মতো লোকজনেরা, এরা দখল করে নেবে, আজে বাজে বকবে বসে বসে। তাই আপনাকে বা আপনাদের দরকার রয়েছে, কিংবা কল্যাণ ব্যানার্জির মতো লোকজন রাত 8টার পর গলা ধরে যায় কেন কে জানে। আপনার মতে বিজেপি এই লোকসভা ভোটে কটা আসন পেতে পারে? আমি তো গণৎকার নই, তবে ডেফিনেটলি এইটুকু বলতে পারি, 2019-এ যে 18টি আসন পেয়েছিল, তারপর ভারতীয় জনতা পার্টি অনেক বেশি করে মজবুত, এবং আমাদের কর্মীরা আরও অনেক বেশি প্রত্যয়ী, এবং ভারতীয় জনতা পার্টির ওপরে প্রচুর মানুষ তার আস্থা প্রমাণিত করে দিয়েছেন যে আমাদের আস্থা আছে, ভরসা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ভাবে যে প্রকল্পের মাধ্যমে গরিব মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন, ধর্ম, মত, জীবিকা নির্বিশেষে উপকার করার চেষ্টা করছেন, সারা পৃথিবীর কাছে
ভারতবাসীর গর্ব বাড়িয়েছেন, শুধু দেশের নয়, ভারতবাসীর আমরা অহংকার বোধ করি, পৃথিবীর অন্য দেশে নেমে বলতে পারি যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি। তো ফলতে সবটাই দেখছেন সব মানুষ, তাই তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। ফলত 2018 যা সিট, ডেফিনেটলি তার থেকে আরও অনেক বড় জায়গায় যাব। আমাদের নেতা শ্রদ্ধেয় অমিত শাহজি এসে 35টার কথা বলেও ছিলেন, 35টা আসনের কথা বলেও ছিলেন। আমাদের টার্গেট সেই দিকেই রয়েছে। মোদিজি এসেও 42টার জন্যই ভালো লড়াই করতে হবে সেটা বলে দিয়ে গেছেন। তবে ডেফিনেটলি সেটা 18 ক্রস করে 35-এর দিকে, এই লক্ষ্যে দিতে আমরা প্র্যাকটিক্যালি মুভমেন্ট করছি, হবেও। এই যে আমরা দেখলাম কুণাল ঘোষ, তিনি কিছুদিন আগেই খুব মন খারাপ করে এক্স হ্যান্ডেলে নিজের তৃণমূলের যে সদস্য পদ সেটা মুছে দিলেন, নিজেকে শুধুমাত্র একজন সমাজকর্মী এবং জার্নালিস্ট বলে পরিচয় দিলেন। হঠাৎ করেই দেখতে পেলাম যে তিনি আবার চলে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানে নয়না বন্দ্যোপাধ্যায়ের হাতের নাড়ু, দার্জিলিং টি, ফিশ ফ্রাই, জল ভরা সন্দেশ ইত্যাদি খেয়ে টেয়ে বাইরে বেরোলেন এবং বেরিয়ে তারপরে যখন তার সঙ্গে কথা হলো সাংবাদিকদের, তিনি তখন বলেন দল একটাই, নেত্রী একজনই সেনাপতি, সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আলোচনা হয়েছে। দাদা, প্রশ্নটা হচ্ছে যে যেখানে কিছুদিন আগেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছিলেন যে তিনি নাকি বিজেপির দালাল ইত্যাদি বিভিন্ন রকম কথা একজন বর্ষিয়ান নেতাকে তিনি বলেছেন, তার বিরুদ্ধে খুব মারাত্মক কিছু পোস্ট করেছেন, হঠাৎ করেই এমন কি ঘটে গেল যে তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলেন এবং সম্পূর্ণ সুর বদলে ফেললেন? দেখুন, প্রথম হচ্ছে যে এই দলে সাসপেন্ড হওয়া, দল ছেড়ে দেওয়া, এগুলো প্রত্যেকটাই না মিথ্যে বা কোনো ভ্যালু নেই। এই ভাঙড়ের নেতা ওই শওকত মোল্লার যে অশান্তি বা খুন পার্টনার, মার্ডার পার্টনার, রাহাজানি পার্টনার আরাবুল, প্রধান শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছিল, নিশ্চয়ই সবার মনে আছে। তারপর ওনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করলো দল, তারপর না 6 বছরের জন্য কি আর সাসপেন্ড করলো, তার কদিন পর থেকেই আবার ডেকে নিল। তো এদের এই সাসপেন্ড আবার ডেকে নেওয়া, এগুলোর মধ্যে কোনো কিছু নেই, ভ্যালুই নেই কোনো কিছু। এই যে শাহজাহানকে না ওদের কাদের সাসপেন্ড করেছিল, ওই উত্তম, শিবু, এইসব ওই নটোরিয়াস ক্রিমিনালগুলোকে, সন্দেশখালীর, এদের না কোনো কিছু নেই। এরা যখন দেখে যে মানুষ এতটাই ক্ষেপে গেছে ওদের ওপরে, আর আমরা পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে আড়াল করতে পারছি না, তাই সাসপেন্ড বলে দিই। কারণ এই সাসপেন্ড কথাটা সাধারণ মানুষ, যারা ভদ্র মানুষ, তাদের কাছে অনেক বড় কথা, কিন্তু তৃণমূলের কাছে এই শব্দগুলো যে ছিনিমিনি আর মজা করার, বা ওই চোরা গণ্ডগোল হচ্ছে দেখি একটুখানি মানুষকে ঠান্ডা করে দেওয়ার জন্য কিছু অস্ত্র বা শব্দ, এটাও মানুষ জেনে গেছে। আর এই কুণালবাবুকে দেখুন, মানে সেটা হচ্ছে যে উনি সকাল বিকাল কথা পাল্টান, সকাল বিকেল গালমন্দ পাল্টান। আজকে যাকে গালাগাল করছেন, তার কাছে চা খেলেন, বৌদি ভালো হয়ে গেল, দেওর ভালো হয়ে গেল, ঠাকুরদা ভালো হয়ে গেল, আগের দিনই তার নামে, এর নামে ইডি হোক, ওর নামে সিবিআই হোক, ও চোর, ও জোর চোর, ও শাহজাহান, ও বাবর, ও আকবর, এই সমস্ত করছে, আবার তারপর গিয়ে চা খাচ্ছে। অর্থাৎ মানুষ যে তাকে এই যে গালমন্দ করে, বলে একটা লোক গুড মর্নিং বলে, লাইক চুপ কর অমুকে রে, যা খুশি তাই বলে। আসলে এরা না ছেঁচড়ামির জায়গায় নিয়ে চলে গেছে হচ্ছে রাজনৈতিক দায়িত্বগুলোকে। একটা প্রধান মুখপাত্র যদি হয় কোনো দলের, যদি দল তো নয়, আসলে একটা ক্লাব, আর সেই ক্লাবে এই আচরণই ঘটবে। যে যাকে পাচ্ছে গালাগাল দিচ্ছে, নিজের নেতাদের নামে গালাগাল। তো এই কুণাল ঘোষ বলি না, কুণাল ঘোষ কপালের দোষ, কপালে অনেক দোষ করলে আপনি কুণাল ঘোষের মতো মেধা নিয়ে জন্মাবেন। এ খুব অদ্ভুত। আজ যাকে গালাগাল দিচ্ছি, কাল যাকে ভালো বলছি, পরশু তাকে খারাপ বলছি, রোজ রোজ সকাল বিকেল মতামত পাল্টানো। যাদের কথায় পশ্চিমবঙ্গের মানুষের জীবনে যা যা সমস্যা ঘটছে, সেই সমস্যার কোনো সুরাহা হয় না। যে অনাচার পাপ করছে, সন্দেশখালীতে ঘটনা ঘটল, এই কুণাল ঘোষ বলেছিলেন মা বোনেদের ঘোমটা তুলে কথাবার্তা বলতে। এই কুণাল ঘোষ লজ্জিত করেছেন যারা যারা মা বোনেরা নিপীড়িত হয়েছেন, তাদের মুখ দেখিয়ে কথা বলতে বলেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির নেত্রী অগ্নিমিত্রা পালকে প্রায় রেড়ে করে তিড়ে যেমন মারতে যায় মানুষ, সেরকম টেলিভিশন একটি বড় শো এবিপি আনন্দে, সেখানে বেহায়া ফেহায়া বলে উঠে গিয়েছিল। এটা ভাষা? পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজনের বাইরে গিয়ে সহ্য ক্ষমতা আছে, তাই তৃণমূলকে এতদিন ধরে সহ্য করলো, অবশেষে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছে, এবং এই কুণাল ঘোষদেরও সহ্য করলো। এর বাইরে কিছু বলবো না।
মানসিকভাবে বয়কট করতে হবে, যে আমি শুনবো না, আমরা ড্রেনের দিকে তো তাকাই না, তাকাবো না। তা বলে কি সমাজে ড্রেন থাকবে না? রাস্তায় কি গু পড়ে থাকে না, গোবর পড়ে থাকে না? আমি সুন্দর ফুল না দেখে যদি গুয়ের দিকে তাকিয়ে দেখি, গৌফ আহ, তো আমার প্রবলেম রয়েছে। ও গু তো গু থাক না। ওনারা ওটাকে পছন্দ করেন ওইভাবে কথাবার্তা বলতে, ওইভাবে গালমন্দ করতে, ওইভাবে পাল্টি খেতে। তো ইটস দেয়ার চয়েস, এটাই ওই পার্টি, এটাই দলের নিয়ম, তো ওই দলেতে এইটাই চলে, ব্যাস মিটে গেল। কুণাল ঘোষকে যেখানে দল থেকে জানা গেছিল যে শোকজ করা হচ্ছে, সেখানেই দেখা গেল যে গতকাল যে তৃণমূল ভবনে যে মিটিং হয়েছে, যে সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানে কুণাল ঘোষকে সেই মুখপাত্রের পদই অলঙ্কৃত করতে দেখা গেছে এবং দলের হয়ে কথা বলতে দেখা গেছে। তাহলে কি শোকজ তুলে নিল তৃণমূল, আপনার মনে হয়? আরে বাবা, দলই নয়, আপনারা গুলিয়ে ফেলেন কেন? একটা কোম্পানি বা গোষ্ঠী সবাই তো বলে যেমন খুশি সাজো, আজকে হাতি তো কালকে বাঁদর, পরশু বাঁদর তো তারপরের দিন ভল্লুক, ভল্লুক তো তারপরের দিন লেজওয়ালা হনুমান, এটা যা খুশি চাই সাজছে। তো কাক, এতে পোস্টের কোনো ঠিক আছে নাকি? ল্যাম্প পোস্ট, অমুক পোস্ট, অমুক পোস্ট, কত কিছু শোনেন, পছন্দে ঠিক হয় আর সুবিধে পাইয়ে দিতে গিয়ে ঠিক হয়। এই মুহূর্তে তৃণমূল দলের শত্রুকে, আজকে কে শত্রু, তার নামে গালাগাল দিলেন, আপনার পদোন্নতি হয়ে গেল দিনের দিন। আবার কালকে যে গালাগাল দিচ্ছে জানে না যে আমার মালিকের কালকে শত্রুকে মনে হবে, মনে হলো ভাইপোর, মনে হলো পিসিই শত্রু, ব্যাস আপনি পিসির নামে প্রশংসা করে দিলেন, তাহলে আপনার পথ চলে গেল। আবার পিসি মনে করলো পরশুর পরের দিন ভাইপো শত্রু, পোস্টার থেকে মুখ সরিয়ে দাও, আগে হয়েছিল। এবার যে বুঝতে পারলো না সে বলি হয়ে গেল। তো কিন্তু কেউ যায় না। এই শওকত মোল্লা, যাকে বোম বাদ দিন বলে, এই চুপ কর তুই তো বোম বাদিস বলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ইউটিউবে ভিডিও খুঁজলে পাওয়া যাবে, সেই শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছেন, অর্থাৎ ক্রিমিনালকে আগলে লাগছেন। তো এই দলের এই পদ, আপদ, বিপদ সব এক। মানুষকে লুট করতে গেলে বিভিন্ন পদ্ধতিতে, আমরা যে পথে চলছি সেই পথটা কি ঠিক আছে বন্ধু? আপনি সেই মানুষ লুটের পথের কি সাথী? তাহলে তৃণমূলে আপনার পদ থাকুক আর না থাকুক, আপনি দলের সম্পদ। আর যদি চুরি লুটে আপনি যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে বিপদ। আর আপনি যদি ধরা পড়ে গিয়ে দলের বড় মাথাদের হয়ে মুখ খুলে দেন, তাদের নাম বলে দেন, তাহলে আপদ। এই তো।